গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের সম্মিলিত পদক্ষেপের আহ্বান ডক্টর ইউনূসের। এদিকে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বলছে যুক্তরাজ্য। জানাবো নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, হতাশ বিএনপি। বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করল আওয়ামী লীগ নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনা, 29 জনের নামে হত্যা মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের সম্মিলিত পদক্ষেপের আহ্বান ডক্টর ইউনূসের। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, আমরা সব পক্ষ ও অঞ্চলের বাইরে স্টেক হোল্ডারদের ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা বন্ধ করার জন্য সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, তারা এমন এক সময় একত্রিত হয়েছেন যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 14 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই বর্বরতা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। কম করে বললে, দীর্ঘদিন ধরে মেনে চলা আন্তর্জাতিক নিয়ম নীতি, আইন ও কনভেনশনের প্রতি ইসরায়েলের নির্লজ্জ অবজ্ঞা, আমরা চরম হতাশার মধ্যে আছি। প্রধান উপদেষ্টা বলেন, লেবাননে যেভাবে বিরোধ ছড়িয়ে পড়ছে তাতে আরও এটি বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং এটি সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ও দীর্ঘমেয়াদী পরিণতি বয়ে আনতে পারে, যা কেবল অর্থনীতি নয়, বৈশ্বিক সমাজ ও রাজনীতিকে প্রভাবিত করবে। তিনি বলেন, কায়রো থেকে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ইতিহাসের এই অস্তিত্বের সংকটের সময়ে আমাদের ঐক্য ও অটুট অঙ্গীকার ব্যক্ত করছি। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ইতিহাসে বরাবরই ফিলিস্তিনিদের সমর্থনে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমরা সবসময় ইসরায়েলি পরিচালিত অব্যাহত অবৈধ দখলদারিত্ব এবং সহিংস দমন-পীড়নের নিন্দা জানিয়েছি। আমরা এই সংকটের দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তি ও সম্প্রীতিতে পাশাপাশি বসবাস করার মতো একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধানের পক্ষে অটল আছি। টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বলছে যুক্তরাজ্য। বাংলাদেশের থেকে 59,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত পরিচালনা করছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য, এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 2013 সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছে টিউলিপ। তবে টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে বলেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সূত্রটি আরও বলেছে, টিউলিপ এবং তার খালা শেখ হাসিনার ক্ষতির জন্য এই অভিযোগ সাজানো হয়েছে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের ওপর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আস্থা রয়েছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলো দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে এই ইস্যুতে কথা হয়েছে টিউলিপ সিদ্দিকের এবং দুর্নীতি ও অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবে তার কোনো ধরনের সম্পৃক্ততা নাকচ করেছে টিউলিপ। বাংলাদেশের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে তিনি বিরত ছিলেন বলেও বিবিসিকে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র। শেখ হাসিনা বিরোধী একজন রাজনীতিবিদ ববি হাজ্জাজের করা অভিযোগের উপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশনের তদন্তটি চলছে। অনুসন্ধানের জন্য এখনো টিউলিপের সঙ্গে কমিশনের যোগাযোগ হয়নি বলে জানতে পেরেছে বিবিসি। দুদক শেখ হাসিনার বোন শেখ রেহানাকে তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, হতাশ বিএনপি। আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বলে মনে করছে বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশা হয়েছেন দলটি। মির্জা ফখরুল বলেন, 8 ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। সেই সভায় গত 16 ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণে যে ব্যাখ্যা দিয়েছে তা নিয়েও আলোচনা হয়। ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সভা মনে করে তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হয়েছে। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট। সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন যে 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেবে, সেটা তার বক্তব্যে নেই। এটা আমাদের হতাশ করেছে। আবার তার প্রেস সচিব যা বলছেন সেটা সাংঘর্ষিক। প্রধান উপদেষ্টা বলেছেন 25 অথবা 26 সালের শুরুতে নির্বাচন হবে, আর প্রেস সচিব বলেছেন 26 সালের জুনে নির্বাচন হবে, যার কারণে আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, তাই নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে। নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত বলে মনে করেন বিএনপি। বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করল আওয়ামী লীগ নেতাকর্মীরা। চরের খাস জমি দখলকে কেন্দ্র করে বিএনপি স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলাম শেখ নামের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে তরিকুলের স্বজনরা ও দলীয় লোকজন হামলাকারী আওয়ামী লীগের 11 নেতাকর্মীর 35টি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান, কিন্তু সশস্ত্র লোকজনের বাধার মুখে নিরাপত্তাজনিত কারণে আগুন না পড়ে র্যাব পাবনা 12 ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ সহ পরিস্থিতি শান্ত করেন। আহত তরিকুল ইসলাম শেখের বরাত দিয়ে স্থানীয় বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামাণিক বলেন, চরে জমি দেখতে গেলে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বারের হুকুমে তার পক্ষের লোকজন আসাদুল মেম্বার, আলামিন, প্রাঙ্গ, আকুব্বার, শফি, আশিক, নাজিম সহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বেচ্ছাসেবক দলের তরিকুলের পায়ের রগ ও হাঁটু কেটে ফেলে। বর্তমানে তরিকুল ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিএনপি নেতা সাইদুল সহ অন্যদের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বার বলেন, 5 আগস্টের পর থেকে আমরা নিজ বাড়িতে গৃহবন্দী হয়ে পড়েছি। নিজেদের নামীয় ও সরকার থেকে লিজ নেওয়া চরের জমি ছেড়ে এসেছি। এই জমি এখন বিএনপি নেতা সাইদুল ইসলাম প্রামাণিক ও কুষ্টিয়ার হরিশপুরের জনৈক মুকুল গ্রুপ দখল করে নিয়েছে। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। এই বিরোধের জেরে মুকুল গ্রুপই স্বেচ্ছাসেবক দলের তরিকুল ইসলামকে কুপিয়ে জখম করেছে। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত পাবনার ঈশ্বরদীর বহুল আলোচিত 6 খুনের এলাকা লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের কামালপুর ও শাহপুরের চরগড়গড়ি আলহাজ মোড় এলাকায় এসব ঘটনা ঘটে। আহত স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম ওই এলাকায় রিকাত আলী শেখের ছেলে। অপরদিকে আওয়ামী লীগে যাদের বাড়িতে আগুন ধরিয়ে ভস্মীভূত করা হয়েছে তারা হলেন লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের নসির